৯৫ বছর বয়সে এক বৃদ্ধ মৃত্যুশয্যায় শুয়ে জীবনের শেষ ইচ্ছা প্রকাশ করেন। তিনি ফিরে যেতে চান নিজের জন্মভূমিতে এবং খুঁজে পেতে চান বহু বছর আগে হারিয়ে যাওয়া ভালোবাসাকে। তাই দাদার শেষ ইচ্ছা পূরণ করতে নীর এবার উঠে পড়ে লাগে। তবে শেষ পর্যন্ত নীর কি পারবে তার দাদার শেষ ইচ্ছা পূরণ করতে আর তার ভালোবাসার মানুষকে খুঁজে বের করতে? সেটাই দেখব আজকের গল্প ম্যা ওয়াপাস আউঙ্গাতে। প্রায় ৭৮ বছর ধরে চাপা পড়ে থাকা এক অসমাপ্ত প্রেম কাহিনী কি আদৌ পূর্ণতা পাবে? চলুন সেটাই দেখে আসা যাক আজকের গল্পে। শুরুতে আমরা একজন বয়স্ক লোককে দেখতে পাই। তার নাম ঈশার। দেখা যায় সকালবেলা ঘুম থেকে উঠেই সে ধীরে সুস্থে টিভিটা অন করে আর খবর দেখতে থাকে, কিন্তু কোনো খবরই তার ভালো লাগছিল না। তাই সে খবরের চ্যানেলগুলো বারবার পাল্টাতে থাকে, কিন্তু এত করেও সে ভালো কোনো খবরই দেখতে পাচ্ছিল না। তাই তার খুব বিরক্ত লাগে। কিন্তু ঠিক তখনই একটা নিউজ চ্যানেলে আবার গ্রামের ফসল দেখানো হয়। সেখানে দাউ দাউ করে আগুন জ্বলছিল। আর এই দৃশ্য দেখেই ঈশার কেমন যেন থ হয়ে যায়। এরপরই সে খুব উতলা হয়ে পড়ে। রাতে ঘুমাতে গেলেও সে ঠিকভাবে ঘুমাতে পারে না। মাঝরাতে উঠেই কি সব যেন লেখালেখি করে। সকালবেলা এদিকে তার পুরো পরিবার ব্রেকফাস্ট করছিল। তখনই সে একেবারে রেডি সেডি হয়ে সিঁড়ি দিয়ে নামতে থাকে। একজন তাকে খাবার খেতে বললেও সে তাকে এমন একটা কথা বলে যে বেচারির মুখটাই শুকিয়ে যায়। আসলে বয়স হলে মানুষ কি করে আর না করে তার কোনোই ঠিক ঠিকানা থাকে না। যাক, মেয়েটা ধমক খেয়েছে শুনে তার পরিবারের সবাইও হাসি ঠাট্টা করতে থাকে। সে ছিল এই পরিবারের বউ। এরপরে দেখা যায় ঈশার অনেক উতলা হয়ে তাড়াতাড়ি তার ড্রাইভারকে ডেকে পাঠায় আর তাকে একটা জায়গায় নিয়ে যেতে বলে। ড্রাইভারও তখন তাকে নিয়ে যেতে থাকে। এরপরে ঈশার তাকে সেই জায়গাটার ঠিকানা দেয়। আর এটা দেখে ড্রাইভার যেন অবাক হয়ে যায়। তার যেন হুশ উড়ে যায়, কারণ এই জায়গাটা তো ভারতের মধ্যে না, পাকিস্তানের মধ্যে। আর এটা ছিল পাকিস্তানের সারগোদা শহরের ঠিকানা। এটা দেখেই তো খানিকটা থতমত খেয়ে যায় ড্রাইভার, কারণ ভারত থেকে সে এখন পাকিস্তানে কিভাবে যাবে, তাও গাড়িতে করে। তখনই ড্রাইভার ঈশারের ছেলেকে কল লাগায়। এটা দেখে তো সে খুব রেগে যায় আর জিজ্ঞেস করে, আই তুমি কাকে ফোন দিচ্ছ? ড্রাইভারটা তখন বলে, আমার মালিককে। এই কথা শুনে তো সে আরো রেগে যায় আর বলতে থাকে, তোমার মালিক আমি, তাই আমি তোমাকে যেটা বলছি তুমি সেটাই করো, এক্ষুনি সেখানে যাও। তখন বেচারা আর অন্য কোনো উপায় না পেয়ে গাড়ি চালাতে থাকে। সে তো বুঝতেই পারছিল না হঠাৎ করে দাদাজির কি হয়ে গেল। সে হঠাৎ পাকিস্তানে কেন যেতে চাইছে? তো সে যেতে যেতে রাস্তাতে বারবার অনেক বোঝানোর চেষ্টা করছিল তাকে, কিন্তু সে তো কোনো মতেই কোনো কথা শোনে না। তার মতো বায়না করতে থাকে। তার চোখে তখন শুধু একটা জায়গায় ভেসে উঠছিল, পাকিস্তানের সারগোদা। দেখতে দেখতেই তাদের গাড়িটা চলে আসে ভারত পাকিস্তান বর্ডারের কাছাকাছি। কিন্তু সেখান থেকে তো আর যাওয়া সম্ভব না। সেখানে তাদেরকে বর্ডার গার্ডরা আটকে ফেলে। ঈশার তো এসব দেখে খুব অবাক হয়। তো সেখানে থাকা অফিসারকে ইজাহার বলে, আমি সারগোদাতে যাব। তখন তাকে সেখানকার অফিসারটা বোঝায় যে সেটা কিভাবে সম্ভব, সারগোদা তো পাকিস্তানের মধ্যে। সেখানে যেতে হলে অনেক প্রসেসিং এর ব্যাপার আছে, আপনাকে অনেক ঝামেলায় পড়তে হতে পারে, কারণ সেটা তো আলাদা দেশ, তাই না? এই কথা শুনে ঈশার অনেক চমকে ওঠে। সে অবাক হয়ে জিজ্ঞেস করে, আমরা আলাদা হলাম কবে? আর মধ্য দিয়ে তার কাটার বেড়াই বা কে দিল? দুই দিককার মানুষকে আলাদা করার এত বড় সাহস কে দিয়েছে? তখন সেই অফিসারটা ঈশারকে বুঝাতে থাকে যে ভাগ বাটোয়ারা এখন হয়নি, এটা আজ থেকে আরো ৭০ বছর আগেই হয়ে গিয়েছিল। তখন থেকেই তো পাকিস্তান আর ভারত আলাদা। এই কথাটা শোনার পরে বেচারার তো অনেক বাজে অবস্থা হয়ে যায়। আসলে বয়স হলে মানুষের ধীরে ধীরে স্মৃতি লোপ পেতে থাকে। তারা অতীতকেই বর্তমান মনে করে বাঁচতে থাকে। তাই হয়তো ঈশারও ভুলে গেছে ভারত পাকিস্তান অনেক আগেই আলাদা হয়ে গেছে। তাই এখন এত সহজেই ভারত থেকে পাকিস্তানে যাওয়া যায় না। এই সবের কারণে হঠাৎ করেই বেচারার শরীরটা খুব খারাপ হয়ে যায় আর সে সেখানেই বেহুশ হয়ে যায়। এরপর যখন ঈশারের হুঁশ ফিরে আসে তখন সে নিজেকে একটা মিলিটারি ক্যাম্পে আবিষ্কার করে। তার চোখের সামনে একটা সুন্দরী মেয়ে বসেছিল। সে তার সাথে বিভিন্ন কথা বলতে থাকে আর খুনসুটি করতে থাকে। তাকে দেখে ঈশার সেই দিকে যেতে নিলেই সে হুড়মুড়িয়ে পড়ে যায়, কারণ তার শরীরে এক ফোঁটা বল ছিল না।
তখনই তার চোখের সামনে অতীতের কিছু দৃশ্য ভেসে উঠতে থাকে। সে তো সেই সবের মধ্যেই ডুবেছিল। তখনই একদল লোক এসে তাকে দ্রুত হসপিটালের উদ্দেশ্যে নিয়ে রওনা দেয়। তখনই আমাদের একে একে কয়েকজন মেয়েকে দেখানো হয়। এরা সবাই ঈশারের সাথে কোনো না কোনো ভাবে জড়িত। এদের সবার সম্পর্কে আমরা ধীরে ধীরেই জানতে পারবো। এদিকে দেখা যায় ঈশারকে হসপিটালে ভর্তি করা হয়। তার অসুস্থতার খবর শুনে তার পরিবারের লোকজন ছুটে চলে আসে হসপিটালে। ঈশারের অবস্থা খুব একটা ভালো ছিল না, তাই সবাই তাকে নিয়ে ভীষণ চিন্তিত ছিল। এখান থেকে দৃশ্য চলে যায় লন্ডন শহরে। আমরা নীর নামের একটা ছেলেকে দেখতে পাই। তাকে দেখে বোঝা যাচ্ছিল যে সে কোনো একটা গভীর চিন্তায় মগ্ন। নীর এখন পর্যন্ত অনেকগুলো চাকরি করেছে, কিন্তু কোনো চাকরিতেই কেন যেন ওর মন বসতো না। 1 বছরের মধ্যে সে 3টে চাকরি ছেড়ে দিয়েছে। বুঝুন তাহলে অবস্থা। আসলে নীরের স্বপ্ন ছিল সে একজন স্ট্যান্ড আপ কমেডিয়ান হবে, আর এই সময়টাতে সে কমেডিয়ান হওয়ার চেষ্টাও করছিল। তো সেই অনুযায়ী সে একটা শোতে পারফর্ম করছিল। সে অনেক চেষ্টা করে যাচ্ছিল সেখানকার অডিয়েন্সদেরকে হাসানোর, কিন্তু সেখানে থাকা অডিয়েন্স তো তার জোকসের উপর হাসা বাদ দিয়ে আজব চোখে তার দিকে তাকিয়ে থাকে। কিছুক্ষণের মধ্যেই তার ফোনে তার বাবার কল আসে, কিন্তু এই শোটা চলমান থাকাতে নীর ফোনটা রিসিভ করতে পারে না, তাই তাকে বাধ্য হয়ে ফোনটা কেটে দিতে হয়। কিন্তু এরপরও দেখা যায় তার শো থেকে মানুষজন উঠে চলে যাচ্ছিল। এরপরই শো শেষে সে খুবই হতাশ হয়ে যায়। তবে এরপরই তার দেখা হয় তার গার্লফ্রেন্ডের সাথে, কিন্তু তাদের তো সবসময় ঝগড়া বিবাদ লেগেই থাকতো। এই রিলেশনটা নিয়ে সে একদমই খুশি ছিল না। সে সম্পর্কে থাকলেও এই সম্পর্কটাকে কোনো নাম দিতে চাইছিল না। অন্যদিকে মেয়েটা তো তাকে বিয়ে করে সেটেল হওয়ার কথা ভাবছিল, কিন্তু নীরের চিন্তা হচ্ছে সে আগে তার ক্যারিয়ারে সেটেল হবে, তারপর সে বিয়ে করবে, তার আগে না। আর এই ব্যাপারটা নিয়ে তাদের দুজনের মধ্যে বেশ খানিকটা ঝগড়া হয়ে যায়। ঠিক তখনই তার বাবার ফোন আসে। এবার অবশ্য সে ফোনটা রিসিভ করে। বাবার সাথে কথা বলতে গিয়ে সে বুঝতে পারে তার বাবা কোনো চিন্তায় রয়েছে। তখন তার বাবা তাকে জানায় যে তোর দাদার শরীরটা খুব একটা ভালো না, হয়তোবা সে আর বেশি দিন বাঁচবে না, তাই যত তাড়াতাড়ি সম্ভব তুই দেশে ফিরে আয়। এই কথাটা শুনে এক মুহূর্তে নীরের পুরো দুনিয়া যেন ওলট পালট হয়ে যায়। তবে এত কিছু জানার পরেও তার প্রেমিকা তো তাকে বিয়ের জন্য চাপ দিয়েই যাচ্ছিল, এই সম্পর্কটাকে একটা নাম দিতে বলছিল। নীর জানায় তাকে ইন্ডিয়া যেতে হবে, তার দাদা অসুস্থ, এসব নিয়ে সে ফিরে এসে চিন্তা করবে। কিন্তু মেয়েটা তো তার কোনো কথাই বিশ্বাস করে না। সেভাবে প্রত্যেকবারের মতোই হয়তো নীর এসব থেকে পালাতে চাচ্ছে, তাই মিথ্যা কথা বলছে। তাই মেয়েটা তার সাথে ঝগড়াঝাটি করে সেখান থেকে চলে যায়। নীরও তখন আর কি করবে, সে সেখান থেকে সরাসরি চলে আসে দেশের বাড়িতে। আর এসেই দেখতে পায় সেখানে সবাই চিন্তায় মগ্ন। সবাই তখন তাকে বলতে থাকে তোর দাদার শরীরটা অনেক বেশি খারাপ, তবে ওনার ইচ্ছা শক্তি মনে হচ্ছে ওনাকে জীবিত রেখেছে। বারবার কিছু একটা বলতে চাচ্ছে কিন্তু পেরে উঠছে না। তারপরই নীর ধীরে ধীরে তার দাদার কাছে যায়। নীর বুঝতে পারে তার দাদা হয়তো তাকে কিছু একটা বলতে চাইছে, কিন্তু ওনার মুখ দিয়ে ঠিকঠাক ভাবে কথাও বের হচ্ছিল না। আর ওনার চোখ দেখে মনে হচ্ছিল ওনার শেষ একটা ইচ্ছা আছে, আর সেটা পূরণ করে তবেই তিনি মারা যেতে চান। মনে হচ্ছিল ওনার গলাতে কোনো একটা শব্দ আটকে আছে, যেটা সে বারবার সবার সাথে শেয়ার করতে চাচ্ছে, কিন্তু পেরে উঠছে না। নীরও তখন এই ব্যাপারটা বুঝতে পারে আর তার দাদার সাথে সময় কাটাতে শুরু করে। তার ভাঙাচোরা কথাগুলো ভালো করে বোঝার চেষ্টা করতে থাকে, কিন্তু তার দাদা তো সব আবোল তাবোল কথাবার্তাই বলছিল। আসলে বয়স হলে মানুষের এমনটাই হয়। আসলে সে বারবার তার পুরনো দিনের কথা বলছিল, কিন্তু নীর তো বুঝতেই পারছিল না তার দাদা কেন পুরনো দিনের কথাগুলো এখন মনে করছে। দাদা তখন তার মধ্যে আফতাবকে দেখতে পাচ্ছিল। আফতাব তাকে সবসময় কিনু কিনু বলে ডাকতো। তো দাদাজির সঙ্গে সময় কাটাতে কাটাতে হঠাৎ করে নীরের গার্লফ্রেন্ডের ফোন আসে। তখন নীর তাকে দাদাজির সঙ্গে কথা বলিয়ে দেয়। সে তো মনে করেছিল নীর হয়তোবা তাকে মিথ্যা কথা বলেছে, কিন্তু সে যে কোনো নাটক করছে না এটা তার গার্লফ্রেন্ডকে বোঝানোর জন্য সে দাদার সঙ্গে কথা বলিয়ে দেয় আর হসপিটালের সবকিছু দেখাতে থাকে। আর শেষমেশ তার গার্লফ্রেন্ড বলে হয়েছে হয়েছে, আমি বুঝতে পেরেছি তুমি সত্যি কথা বলেছ। তবে এর মধ্যেই দেখা যায় নীরের গার্লফ্রেন্ডকে দেখেই দাদাজির মধ্যে কেমন যেন একটা হয়ে যায়। তার কথা ধীরে ধীরে স্পষ্ট হতে থাকে। নীরও তো এসব দেখে খুবই অবাক হয়ে যায়। দাদাজি তাকে তার পুরানো কলেজের নামটা কোনো মতে বলতে পারে। এরকমই আরো অনেক কিছু বলতে থাকে সে। নীরও এসব নিয়ে ভাবতে থাকে যে দাদা আসলে কি বলতে চাচ্ছে। নীর বুঝতে পারে যে দাদার হয়তো কোনো অপূর্ণ ইচ্ছা রয়েছে যেটা সে পূর্ণ করতে চায়, আর সেটা পূরণ হবে পাকিস্তানে গেলে,
যেখানে সে তার অতীত জীবন কাটিয়ে এসেছে। তাই নীর এবার ঠিক করে সে পাকিস্তানে যাবে, কিন্তু এটা তার পরিবারকে জানালে তার বাবা ভীষণ রাগ করতে থাকে। তাছাড়া তার চাকরি ছাড়া নিয়েও তাকে অনেক কথা শোনায়। নীর তারপরেও ঠিক করে নেয় যত যাই হয়ে যাক না কেন সে দাদাজির শেষ ইচ্ছাটা পূরণ করবেই করবে, সেজন্য দরকার পড়লে সে পাকিস্তানেও যাবে। এরপরই দেখা যায় এখান থেকে দৃশ্য চলে যায় অতীতে। ভারত এবং পাকিস্তান ভাগ হওয়ার আগের দৃশ্য এটা, যখন দাদাজির বয়স অনেক কম ছিল। সে তখন সারগোদাতেই থাকতো। সেই সময়টায় দাদাজি অর্থাৎ ঈশার একটা কলেজে পড়াশোনা করত। সে ক্রিকেট খেলতে খুব ভালোবাসতো। সেখানে সে বন্ধুদের সাথে কত মজা করত। তার বেস্ট ফ্রেন্ড ছিল আফতাব। এরপরই একে একে তার পরিবারের সব সদস্যদেরকে দেখা যায়। এখানে আমরা প্রথমে দেখানো সেই সব মহিলাদেরকেও দেখতে পাই, যাদের মধ্যে কেউ ছিল ঈশারের দাদি, মা, বোন বা চাচি। ঈশারদের জীবন অনেক সুখেই কাটছিল, কত আনন্দেই না তাদের জীবন কাটতো সেখানে। আর ঈশারের জীবনের সবচাইতে ভালো জিনিস ছিল জিয়া নামের একটা মেয়ে। দূর থেকে তাকে দেখেই ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিত সে। আর জিয়াকে দেখে বোঝা যায় যে সেও ঈশারকে পছন্দ করে, কিন্তু তাকে বলতে পারে না। এভাবেই দূর থেকে চোখে চোখেই তাদের ভালোবাসা এগোতে থাকে। তবে হঠাৎ করেই তারা জানতে পারে এই পুরো দেশটাকে দুই ভাগে বিভক্ত করা হবে। এই কথাটা শুনেই জিয়া আর ঈশার দুজনেই খুব চিন্তায় পড়ে যায়, কারণ জিয়া ছিল মুসলমান আর ঈশার ছিল শিখ। ওরা খুব ভালোভাবেই বুঝতে পারছিল যদি ওদের দেশটা একবার ভাগ হয়ে যায় তাহলে ওরা দুজন দুই দিকে পড়ে যেতে পারে। একে অপরকে হারিয়ে ফেলার এক অজানা আশঙ্কা তাদেরকে কুড়ে কুড়ে খাচ্ছিল, কিন্তু তারপরেও এই সব কিছু ভুলে তারা দুজন একসঙ্গে সময় কাটাতে চায়। তো সেদিন কলেজে একটা প্রোগ্রাম শেষে ঈশার তার বন্ধুর সাথে একটা জায়গায় দাঁড়িয়েছিল। সে তো ভীষণ লজ্জা পেত। জিয়া তখন সেখানে এসে হাজির হয় আর ঈশারকে উদ্দেশ্য করে তার বন্ধুকে বলতে থাকে যে আমার কানের আরেকটা বালি হারিয়ে গেছে। আর সেটা কোথায় হারিয়েছে সেটাও সে বলে। আসলে এভাবে সে ঈশারকে একটা গোপন জায়গার কথা বলছিল, যেখানে তারা দুজন দেখা করতে পারে। এই বলে সে সেখান থেকে চলে গেলে ঈশার তো বুঝতে পারে না সে কি করবে। তখন তার বন্ধু বলে, গাধা নাকি, যা দৌড়া। ঈশারও তখন দৌড়ে জিয়ার কাছে আসে। তারা দুজনের পর তাদের সেই কাঙ্ক্ষিত জায়গায় গিয়ে পৌঁছায়। জিয়া বেশ চুলবুলি টাইপের ছিল, আর এই প্রথম তাকে এত কাছে পেয়ে ঈশানের তো হার্টবিট বেড়ে যায়। জিয়া আবার বলতে থাকে, কি হলো, হার্টবিট বেড়ে গেছে নাকি, সমস্যা হচ্ছে? ঈশার বলে, না না ঠিক আছে। তো এরপরই জিয়া বলতে থাকে যে আজকাল দেশে অনেক ঝামেলা চলছে, অনেক জায়গায় তো দাঙ্গাও হয়েছে, শিখদেরকে তারা এখান থেকে তাড়াতে চাইছে। ঈশার বলে, তাড়াতে চাইলেই হলো, আমরা এখানের, আমাদেরও হক আছে আমাদের ইচ্ছা মতো থাকার। অনেকে শুনেছি অমৃতসরে জায়গা কিনেছে, এখান থেকে যদি তাদেরকে বের করে দেওয়া হয় তাহলে তারা সেখানে গিয়ে থাকবে। তবে আমরা কোনো কিছু করিনি, আমরা তো এখানেই থাকবো। জিয়া তখন ভয় ভয় বলতে থাকে, যারা এসব দাঙ্গা হাঙ্গামা করছে তারা যদি তোমাদের বাড়ির সামনে এসে হাজির হয় তখন কি করবে? ঈশার বলে, কেন, তোমাদের বাড়ি এসে থাকবো? জিয়া বলতে থাকে, সেটা কি সম্ভব নাকি? আমরা মুসলিম আর তোমরা শিখ, মুসলিম আর শিখরা কি একসাথে থাকতে পারে? ঈশার বলে, কেন পারবে না, আমরা সবাই মানুষ। এই কথা শুনে তো জিয়ার মনে আশা জাগে। তো এভাবেই তাদের ভালোবাসার খুনসুটি চলতে থাকে। এখান থেকে দৃশ্য চলে আসে বর্তমানে। নীর তার গার্লফ্রেন্ডের সাথে কথা বলতে থাকে। সে তাকে জানায় তার দাদাজির প্রেম কাহিনীর কথা, যে তার কাছে দাদাজির প্রেম কাহিনীটা বেশ রোমান্টিক লেগেছে। এসব নিয়ে তারা কথা বলছিল। তখনই তার গার্লফ্রেন্ড বলে, আমার বোনের বয়ফ্রেন্ডও তাকে বিয়ের জন্য প্রপোজ করে ফেলেছে, আর আমি তার বড় বোন হয়ে এখন পর্যন্ত বিয়ে করতে পারলাম না। অর্থাৎ সে ইনডিরেক্টলি নীরকে বিয়ের জন্য প্রেশার ক্রিয়েট করতে থাকে। নীরও ব্যাপারটা অ্যাভয়েড করার চেষ্টা করে। তার গার্লফ্রেন্ড তখন বলে, আমার বোনের বিয়েতে আসবে তো? নীর কি বলবে বুঝতে পারে না। আসলে সে বিয়ে থেকে সবসময় দূরে ভাগতে চায়। যাক, এরপরই সে তার দাদার কাছে আসে আর তার সাথেই গল্প করতে থাকে তার গার্লফ্রেন্ডকে নিয়ে, বিয়ে নিয়ে, যে তার বিয়েতে কোনো ইন্টারেস্টই নেই। কিন্তু তার দাদা তাকে বিয়ের ব্যাপারটা নিয়ে ভাবতে বলে। এখান থেকে দৃশ্য আবারও চলে যায় অতীতে, যেখানে জিয়া তাদের সম্পর্কটা নিয়ে ভয় পাচ্ছিল যে তাদের সম্পর্কের কি হবে। ঈশার তখন তাকে বলে, আমরা দুজনেই যদি খ্রিস্টান হয়ে যাই আর চার্চে গিয়ে বিয়ে করি তাহলে তো কোনো সমস্যা নেই। এই কথা শুনে জিয়া তো বেশ অবাক হয়ে যায় যে সে এত কিছু ভেবে রেখেছে। ঈশার জানায়, হ্যাঁ, সে তো এই সবকিছু 2 বছর আগে থেকেই ভেবে রেখেছে। এগুলো শুনে জিয়ারও বেশ ভালো লাগে যে সে তাকে 2 বছর ধরে ভালোবাসে। তো এভাবেই তাদের প্রেম ভালোবাসা চলতে থাকে, একে অপরকে দূর থেকে দেখতে থাকে, আর তারাও একে অপরের সামনে বেশ ভাব নিয়ে চলে। কিন্তু এসবের মধ্যেই দেখা যায় তাদের শহরেও আন্দোলন শুরু হয়ে যায়। এই সব কিছুকে উপেক্ষা করে
জিয়া আর ঈশার তাদের ভালোবাসা চালিয়ে যায়। তারা একে অপরের সাথে সম্পর্কে থাকলেও কলেজে তারা একে অপরকে না চেনার ভান করে। এভাবেই চলতে থাকে তাদের প্রেম কাহিনী। সবসময় দেখা যেত তারা যখন দেখা করতে যেত তখন জিয়া ঈশারের সাইকেলটা নিয়ে চালাতো আর ঈশার তার পেছন পেছন দৌড়াতো। সেদিনও জিয়া একই কাজ করছিল, কিন্তু তখনই সে সামনে কিছু প্রোটেস্টারদের দেখে ফেলে, তাই ছুটে চলে আসে ঈশারের কাছে আর এসেই তাকে নিয়ে ঝাঁপিয়ে পড়ে ঝোপের মধ্যে, যাতে তাদেরকে কেউ দেখে না ফেলে। নিজের ভালোবাসার মানুষকে এতটা কাছে পেয়ে ঈশারের তো অবস্থা খারাপ হয়ে গেছিল। তখন জিয়া তাকে বলতে থাকে, আমি তো ভেবেছিলাম তোমাকে 1 বছর ঘুরাবো, কিন্তু দেশের যে অবস্থা তাই আমি আগে থেকেই হ্যাঁ বলে দিয়েছি, কারণ দেরি করলে যদি বেশি দেরি হয়ে যায়। যাক, এরপরই আন্দোলনকারীরা সেখান থেকে চলে গেলে জিয়া তাড়াতাড়ি উঠে বসে আর ঈশারকে বলতে থাকে, আমি তোমার কাছে নিজেকে এত তাড়াতাড়ি সঁপে দিয়েছি, এতে তুমি আমাকে কম মূল্যবান ভাববে না তো? ঈশারের তো তখন মাথা খারাপ হয়ে গিয়েছিল। সে তখন তাকে কাছে পেতে চায়, তাই তাকে একটু জোর করেই আলিঙ্গন করতে গেলে জিয়া তাকে ধমক দিয়ে ওঠে। ঈশারও তখন ভুল বুঝতে পারে আর তাড়াতাড়ি নিজেকে সামলে নেয় আর নিজেকেই মনে মনে গালি দিতে থাকে, যেটা আমি কি করলাম। তাই সে জিয়াকে বলতে থাকে, আমাকে মাফ করে দাও, আমার যে কি হয়ে গিয়েছিল, আমি এরকমটা আর কখনো করব না, কথা দিচ্ছি। জিয়া তখন অবাক হয়ে জিজ্ঞেস করে, আমাদের যদি বিয়ে হয়ে যায় তখন এরকম কিছু করবে না? এই কথা শুনে ঈশার তো তার দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে। জিয়া তখন বলে, তাড়াতাড়ি নিজের কথা ফিরিয়ে নাও। ঈশারও তখন বলে, ঠিক আছে, ফিরিয়ে নিচ্ছি। এরপরই জিয়া সেখান থেকে লজ্জা পেয়ে চলে যায়। ঈশারের কাছেও এই সবকিছু বেশ অন্যরকম লাগে। এখান থেকে দৃশ্য চলে আসে বর্তমানে। নীর একটা পার্টিতে এসেছিল, সেখানে এসেই সে তার স্ট্যান্ড আপ কমেডি করতে শুরু করে দেয়। সবাই তো বেশ এনজয় করছিল। সে এখানে এটাও জানায় যে তার দাদার এখন অনেক বছর বয়স, কিন্তু সেভাবে সে এখনো কলেজেই পড়ছে আর 1947 সালে আছে। বুঝুন অবস্থা। তো এসব নিয়ে সে বেশ জোক ক্র্যাক করতে থাকে আর সেখানকার সবাই খুব এনজয় করে। এরপর দেখা যায় নীর এই সবকিছুর পাশাপাশি 47 সালের দেশভাগ, তারপর সেই সময় পাকিস্তানের সার্গোদার বিভিন্ন ধরনের ইনফরমেশন বের করতে থাকে। সবকিছু নিয়ে অনেকের সাথে কথা বলতে থাকে। বিভিন্ন ছবিও সে এখান থেকে খুঁজে বের করে। তো এভাবেই সে তার রিসার্চ চালিয়ে যায়। দৃশ্য আবারও চলে যায় অতীতে। অবস্থা এখন অনেকটাই খারাপ হয়ে গেছে। যে রাস্তা দিয়ে ঈশার সবসময় যাওয়া আসা করত, সেখানে এখন কিছু মুসলমান ছেলে তাকে আটকে দেয় আর তাকে এখান থেকে চলে যেতে বলে। ঈশারের তখন খুব রাগ হয়। সে তো সেখানেই বসে পড়ে আর বলতে থাকে, এই দেশ আমার, আর এটা কেমন ভাগ হলো? কোনটা হিন্দুস্তান আর কোনটা নতুন দেশ কিভাবে বুঝবো? তাছাড়া নেহরু আর জিন্নাও তো বলেছে যে কে কোথায় থাকবে এটা একান্তই তার সিদ্ধান্ত হবে, তাহলে আমরা এখান থেকে কেন যাব? এসব শুনে কিছু ছেলে তাকে মারতে আসলে আফজাল নামের একটা ছেলে এসে সবাইকে থামায় আর ঈশারকে ভালোভাবে বোঝাতে থাকে যে এখন ব্রিটিশরা চলে যাচ্ছে ঠিকই, যার আমাদের শত্রু ছিল, কিন্তু এখন তো আমাদের মধ্যেই শত্রুতা শুরু হয়ে গেছে। যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে, তাই বলছি সাবধানে। দৃশ্য চলে আসে বর্তমানে। দাদাজির সাথে কথা বলতে বলতে নীর আর একটা নাম জানতে পারে, ডিরেক্টর ইন্দ্রজিৎ গেরওয়ালের নাম। হতে পারে এই নামের দ্বারাই সে কিছু একটা খুঁজে বের করতে পারবে। দৃশ্য আবারও চলে যায় অতীতে। দেখা যায় ঈশার বাড়ি ফিরলে দেখতে পায় তার বাবার মুখে চিন্তার ছাপ। উনার মনে একটা চিন্তাই উনাকে কুড়ে কুড়ে খাচ্ছিল, যে উনারা এখানে থেকে যাবে নাকি চলে যাবে। উনি যেন একেবারেই বিশ্বাস করতে পারছিল না যে এতদিন যে প্রতিবেশীদের সাথে তাদের এত ভালো সম্পর্ক ছিল, এখন তারাই তাদের সঙ্গে খারাপ ব্যবহার করছে। যাক, এরপর দেখা যায় ঈশারের সাথে তার বোন পুলার অনেক ভালো সম্পর্ক ছিল। সে ঈশারার জিয়ার ব্যাপারে খুব ভালো করেই জানতো, তাই সে ভাইয়ের সাথে এগুলো নিয়ে একটু দুষ্টমি করতে থাকে। আর ঈশার তো প্রেমে একেবারে ফিদা হয়েছিল। রাতের বেলা সে জেগে জেগে শায়রিও লিখছিল। তখনই তার ছোট ভাই তাকে বলতে থাকে, কলেজ বন্ধ, এখন কি করছো? ঈশার বলে, শায়রি লিখছি। এরপর সে তাকে শায়রি পড়ে শোনায়। তখন তার ভাই বলে, ভাইয়া তুমি ক্রিকেট খেলো সেটাই ভালো, শায়রি টায়রি লেখা বাদ দাও। এই শুনে তো ঈশার উল্টো তাকে ধমক দিয়ে চুপ করিয়ে দেয়। বেচারাও চুপচাপ ধমক খেয়ে কাঁথা মুড়ি দিয়ে ঘুমিয়ে পড়ে। এবার নীররা তার দাদার সেই ছোট ভাইয়ের কাছেই আসে তার কাছ থেকে ইনফরমেশন নিতে। ইন্দ্রজিৎ গেরওয়ালকে সেটা জানতে চায়, কিন্তু দেখা যায় সে বলতে থাকে, তোমরা কেন আমার ভাইয়ের অতীত নিয়ে পড়ে আছো? অতীতে যা ছিল ছিল, এখন তাকে শান্তিতে মরতে দাও। নীররাও তখন আর কিচ্ছু বলতে পারে না। দৃশ্য আবারও আসে অতীতে। আসলে এই পুরো গল্পটাই অতীত বর্তমান অতীত বর্তমান এভাবে চলেছে। দেখা যায় ঈশারদের বাসায় আফতাব আসে আর সে এসেই জানায়, আগামীকাল আমার বোনের এঙ্গেজমেন্ট, তবে বাবা জানিয়ে দিয়েছে যে তোর পরিবারকে যেন ইনভাইট না করি। এটা শুনে ঈশার কষ্ট পায়। তখন আফতাব জানায়, দেখ এটা তোদের জন্যই ভালো। আসলে আফতাবের বাবা খুব ভালো করেই জানতো যে অবস্থা এখন খুবই নাজুক, কখন যে কি হয় সেটা বলা যায় না। কিন্তু আফতাব বন্ধুত্বের খাতিরে ঈশারকে তার বোনের এঙ্গেজমেন্টে দাওয়াত দেয়। এখানে আমরা ঈশারের বোনকেও দেখতে পাই।
সে তো এসে আফতাবের সাথে ফ্লার্ট করছিল ঈশার তাকে মানা করা সত্ত্বেও। এই ভাই বোনের মধ্যে সম্পর্কটা বেশ মজার ছিল, তাই না? তো এরপরই দেখা যায় ঈশাররা পুরো পরিবার মিলে আফতাবের বোনের এঙ্গেজমেন্টে এসে হাজির হয়। জিয়ারাও সেখানে ছিল, তাকে তো বেশ সুন্দর লাগছিল। আর এই বিয়েতে এসেও জিয়া আর ঈশারের প্রেম বিনিময় চলতে থাকে। ঈশার তো তার বোনের মাধ্যমে জিয়ার সাথে চিঠিও আদান প্রদান করে। দেখা যায় এখানে সেই ইন্দ্রজিৎ সবার ছবি তুলছিল, কিন্তু সেই সময় সেখানে আফতাবের বাবা চলে আসে। বোঝাই যায় সে বেশ পাওয়ারফুল একজন লিডার, কিন্তু সে এসে আফতাবকে অনেক বকাঝকা দিতে থাকে, কারণ সে বুঝতে পারছিল এখন সিচুয়েশন ভালো না। তাই সে ঈশারদেরকে এই অনুষ্ঠানে আসতে বারণ করেছিল। তারপরেও সে কেন তাদেরকে ইনভাইট করেছে? এর মধ্যেই একজন জানায় আফজাল চলে এসেছে। সে টের পেয়েছিল ঈশাররা এখানে এসে হাজির হয়েছে, তাই সে আফতাবের বাবাকে বলতে থাকে, দেখুন এমনিতেই ঝামেলা চলছে, আর আপনি সম্মানিত মানুষ, তাই আপনাদের এখানে কেউ হামলা করার আগে বেধর্মী মানুষদেরকে সরিয়ে ফেলুন, না হলে খামোখা আপনার উপর আঙুল উঠবে। কিন্তু আফতাবের বাবা তো ছিল অন্যরকম। সে তখন আফজালকে বলে, কি হবে না হবে সেটা আমি দেখে নিব, কিন্তু এর পরের বার তুমি বাড়িতে ঢোকার আগে পারমিশন নিয়ে ঢুকবে। এই বলেই সে তাকে ওখান থেকে তাড়িয়ে দেয়। এর মধ্যেই আবার জিয়া আর ঈশারের প্রেম বেশ ভালোই চলতে থাকে। ছাদে এসে তারা চুটিয়ে প্রেম করতে থাকে, আর ঈশার তাকে জানায় সে তাকে কখনো ছেড়ে যাবে না, আর তাকে মনে রাখতে সে হাতে ট্যাটুও করাবে, আর সেটা শ্মশান পর্যন্ত নিয়ে যাবে। একে অপরকে তারা কতটা ভালোবাসতো চিন্তা করুন। তবে এঙ্গেজমেন্টের মধ্যেই ঈশারদেরকে তাড়াতাড়ি সেখান থেকে চলে যেতে হয়, না হলে বিপদের আশঙ্কা আছে। বর্তমানে দেখা যায় দাদু হঠাৎ করে উর্দুতে লেখা একটা কাগজ কাপা কাপা হাতে দাদু অর্থাৎ ঈশার নীরকে দেয়, কিন্তু নীর সেটা পড়তে পারে না। আমরা বুঝতে পারি এটা সেই চিঠিটা যেটা ঈশার জিয়াকে দিতে চেয়েছিল। আসলে সেদিন জিয়া চিঠিটা নেয়নি। তো এটার কি কাহিনী তা আমরা ধীরে ধীরেই জানতে পারবো। যাক, এরপর দেখা যায় নীরের বন্ধুদের সাথে তখন পাঞ্জাবের জল সংকট আর খড় পোড়ানো জনিত বায়ু দূষণ নিয়ে সিরিয়াস আলোচনা হচ্ছিল। তারা বলতে থাকে এদেশে এমন ফসল চাষ করার দরকারটাই বাকি যেটা মাটির নিচের পানি শুষে নেয়, তারপর ফসলের অবশিষ্টাংশ মাঠেই পুড়িয়ে পুরো হাওয়াকে বিষাক্ত করে দেওয়া হয়। এই নরক থেকে বাঁচার একটাই শর্টকাট উপায়, ভিসা নাও আর দেশ ছেড়ে বিদেশে গিয়ে সেটেল হও। নীর তখন বুক চিতিয়ে বলে যে খড় পোড়ানো নয়, তার একটা বৈজ্ঞানিক টেকনিক আছে যা দিয়ে ওটাকে মাঠে পুড়িয়ে নষ্ট না করে অর্গানিক সার বানানো যায়। বিদেশের মাটিতে এই কাজ অলরেডি শুরু হয়ে গেছে, শুধু আমাদের এখানকার কন্ডিশন অনুযায়ী একটা প্রোটোটাইপ ল্যাবে বানাতে হবে। নীরের বন্ধু বলে, তা তুমি কেন এত মাথা ঘামাচ্ছ? তোমাকে কি এদেশে থাকতে হবে? তুমি তো লন্ডনের এনআরআই। কিন্তু নীর মনে মনে ঠিক করে যে সে লন্ডন ফিরে যাবে না, এই দেশেই প্রোটোটাইপ বানাবে যাতে নিজের দেশের মাটির টেকনোলজি উন্নত হয়। নীরের চিন্তা ভাবনায় এই পরিবর্তন দেখে তার গার্লফ্রেন্ড খুবই অবাক হয় আর তাকে ফোন করে বলে, তার মানে তুমি আমার বোনের বিয়েতে ইন্ডিয়াতেই আসছো? নীর বলে, হ্যাঁ আসছি। তার গার্লফ্রেন্ড বলতে থাকে, এখন তোমার মনে হচ্ছে না যে সম্পর্কে একটা বড় কমিটমেন্ট দিতে হবে? নীর তখন খুব পরিণত মানুষের মতো জবাব দেয় যে তাতে কি হয়েছে। এরপর সে বলতে থাকে, আমার দাদুকে দেখো, গত ৭৮ বছর ধরে একটা অদৃশ্য মাটির প্রতি, একটা স্মৃতির প্রতি কতটা লয়াল আর কমিটেড হয়ে আছে। আর আমি ৭ সপ্তাহ একটা সম্পর্কে টিকতে পারছিলাম না। এবার আমি পালাবো না, আমি এক জায়গায় ফোকাসড হতে চাই, আমার দাদুর মতো। তার গার্লফ্রেন্ড এই কথা শুনে ভীষণ খুশি হয়ে যায় আর বলে, বিয়েতে কিন্তু আমার পুরো ফ্যামিলি থাকবে, সবাই যদি জিজ্ঞেস করে তুমি কে, কি বলবো? নীর তখন হাসি মুখে বলে, স্পষ্ট বলে দিও আমি তোমার হবু বর। আমি আর আমাদের সম্পর্কটাকে রিলেশনশিপের স্ট্যাটাসের আড়ালে লুকাতে চাই না। পরের দিন সকালবেলা নার্স এসে দেখে দাদুর ডান হাতে উর্দুতে কিছু একটা লেখা আছে। ডায়েরি ঘেটে জানা যায় লেখাটা ছিল মাল্লিকা দিল ফারেব, যার অর্থ হৃদয় হরণকারী রানী। দাদু তখন অক্সিজেনের মাস্ক খুলে বিড়বিড় করতে থাকে। সে বলতে থাকে, আমাকে চার্চে যেতে হবে। যখন খোলা মাঠে জোরে হাওয়া চলে তখন ওই মার্সের লোকগুলো খুব শোরগোল করে। এসবই উল্টোপাল্টা নিজের মনে সে কিসব জানি বলে যাচ্ছিল। তখন নীর দাদুর মুখের কাছে কান নিয়ে জিজ্ঞেস করে, দাদু এই মালিকা দিল ফারেব আসলে কে? সে কোথায় থাকে? দাদু তখন তার শূন্য চোখ দুটো মেলে সিলিং এর দিকে তাকিয়ে থাকে আর বলে, সে তো এই পুরনো চার্চে থাকে। গল্প আবারও অতীতে চলে যায়। এক ভয়ানক রাতে ঈশার বাড়ির সবাইকে লুকিয়ে জিয়ার সঙ্গে দেখা করতে তার বাড়িতে চলে যায়। সে নিজের রক্তাক্ত হাতের উপর জিয়ার নাম খোদাই করা ট্যাটুটা দেখায়। ঠিক তখনই ঘরের বাইরে জিয়ার বাবার ভারী বুটের আওয়াজ শোনা যায়। জিয়া ঈশারকে আড়াল করে সাহস দেখিয়ে বাইরে বেরিয়ে আসে। জিয়ার মা ওপর থেকে চেঁচাতে থাকে, যেসব কি অসভ্যতা হচ্ছে, ঘরের ভেতর বেশরমের মতো একটা পুরুষ মানুষের হাত ধরেছিস তুই? জিয়া তখন সবার সামনে বুক চেতিয়ে বলে, আম্মাজান আমাদের চোরের মতো লুকিয়ে মিলতে হচ্ছে, কারণ বাইরের রাজনৈতিক পরিস্থিতি এতটাই নোংরা আর খারাপ। এত বড় মৃত্যুর বিপদ মাথায় নিয়েও মাঝরাতে শুধু আমাকে দেখতে এসেছে সে। এতে আমার কোনো লজ্জা নেই, বরং গর্ব হচ্ছে। জিয়া ঈশানের পাশে শক্ত হয়ে দাঁড়ায় আর এটা দেখি ঈশানের মনে জিয়ার প্রতি ভালোবাসা আর শ্রদ্ধা আরো 1000 গুণ বেড়ে যায়। সে জিয়ার হাত ধরে বাড়ি থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। দুজনে একটা পুরনো ঘরে গিয়ে লুকায়। জিয়াকে সে বলে, তুমি বলেছিলে আমি তোমাকে ভুলে যাব, দেখো এই ট্যাটু কোনোদিন আমার শরীর থেকে মুছবে না।
এরপর পরিস্থিতি বেগতিক দেখে তারা আবারও বাড়ির বড়দের সামনে আসে। জিয়া চুপচাপ ভেতরে চলে যায় আর ঈশাদ তার সাইকেল নিয়ে শেষবারের মতো জিয়ার কান্নামাখা মুখের দিকে তাকিয়ে অন্ধকারে মিলিয়ে যায়। বর্তমানে নীরের সাথে যে পাকিস্তানি বন্ধুদের সোশ্যাল মিডিয়ায় কথা হয়েছিল তারা জানায় যে পাকিস্তানের সারগোদায় আজও একটা পুরনো ফটো স্টুডিও চালু আছে। ঈশানের চাচা ইন্দ্রজিৎ, যে আসলে ফটোগ্রাফি ভালোবাসতেন, তিনি আসলে দাঙ্গার রাতে ইন্ডিয়ান ট্রেনে ওঠেননি। তিনি পাকিস্তানের বন্ধুদের বাঁচাতে ওখানেই গিয়েছিলেন। প্রায় 2 বছর সারগোদায় মুসলিম বন্ধুদের বাড়িতে লুকিয়ে থেকে তিনিও একদিন মারা যান। স্টুডিওর বর্তমান মালিকরা জানায় যে তাদের বাবার সাথে মিলে ইন্দ্রজিৎ চাচাই এই স্টুডিও শুরু করেছিলেন, যা এখন তারা বংশ পরম্পরায় চালায়। নীর ইমেইলে একটা পুরনো সাদা কালো ছবি পায় এরপর, যেখানে স্পষ্ট দেখা যাচ্ছে চাচা ইন্দ্রজিৎ তার সেই ক্যামেরা হাতে দাঁড়িয়ে আছে। গল্প আবারও চলে যায় অতীতে। চারিদিকে ক্ষেত খামারে তখন দাউ দাউ করে আগুন জ্বলছে। মানুষের হাহাকার আর চিৎকারে আকাশ বাতাস ভারী হয়ে উঠেছে। এদিকে দেখা যায় আফতাবের বাবা মাঝরাতে ঈশানের বাড়িতে হন্তদন্ত হয়ে চলে আসে আর বলতে থাকে, আপনারা আর 1 সেকেন্ডও দেরি করবেন না। বালুচের ফৌজ তলোয়ার নিয়ে গ্রাম জ্বালিয়ে দিতে দিতে এদিকেই আসছে, এক্ষুনি পালাতে হবে। বর্তমানে দাদুর ঘরের ভেতর হঠাৎই শ্বাস আটকে আসছিল, তার হার্ট রেট ড্রপ করতে থাকে। সে সময় ডাক্তাররা তড়িঘড়ি পাম্প করার পর তার শ্বাস ফিরে আসে। সে ঘুমের ঘরেও বিড়বিড় করতে থাকে। সে বলতে থাকে, আমি আমার মাটি ছেড়ে যাব না, আমি আমার জিয়াকে কথা দিয়েছি, আমি যাব না। অতীতে ঈশানের মা কাঁদতে কাঁদতে বলে, তাড়াতাড়ি চলো, হাতের কাছে যা আছে তাই বেঁধে নাও। দাঙ্গাবাজরা তলোয়ার নিয়ে চলে আসায় তারা পেছনের দরজা দিয়ে পালাচ্ছিল। আফতাবের বাবা বলতে থাকে, আপনারা আমাদের মুসলিম বাড়িতে চলুন, ওইখানে কেউ ঢুকবে না। ঈশানের বাবা তখন হাত জোর করে বলে, না ভাই সাহেব, ওখানকার লোকাল গুন্ডারা আপনাদের অলরেডি কাফেরদের মদতদাতা বলে মেনে নিয়েছে। আমাদের সাথে দেখলে আপনাদের পুরো পরিবারকে ওরা কেটে ফেলবে। পুরুষরা তখন বোঝে যে মহিলারা যদি দাঙ্গাবাজদের হাতে পড়ে তাদের সম্ভ্রম কিংবা প্রাণ কোনোটাই বাঁচবে না। তাই কিনুর বাবা কোনো উপায় না দেখে আফতাবের বাবার পা জড়িয়ে ধরে আর বলে, আপনি দয়া করে আমাদের ঘরের এই ছোট ছোট মেয়েদেরকে আর মহিলাদেরকে আপনার বাসায় আর চার্চের ভেতর লুকিয়ে রাখুন। আমরা পুরুষরা স্টেশনের দিকে গিয়ে ট্রেন ধরার চেষ্টা করছি। ঈশানের দাদি তখন অঝরে কাঁদছিল, কিন্তু আর কোনো উপায় ছিল না। মহিলারা তখন ওখানেই রয়ে যায়। বর্তমানে দাদু যখন মাঝরাতে জ্ঞান ফেরে, সে তখন হঠাৎ তার সামনে বসে থাকা তার নাতি নীরকে চিনে ফেলে। সে তার হাতটা ধরে কাঁপতে কাঁপতে বলে, নীর, তুই জীবনে কোনোদিন বিয়ে করিস না রে। আমাদের এই গেরোয়াল বংশের উপর একটা বড় অভিশাপ আছে। আমাদের ঘরের কোনো মহিলাই সুখে বাঁচে না, সবাই অকালে মারা যায়। নিজের বড় ছেলেকে ঘরের ভেতর দেখে দাদু এরপর চিৎকার করে বলতে থাকে, আমি তোকে কতবার বারণ করেছি বিয়ে করতে, কিন্তু তুই তো আমার কথা শুনলি না। আসল খুনি তো তুই কি ভাবিস তুই বেঁচে যাবি? কেউ বাঁচবে না। এই বংশে আমরা অতীতে যেই পাপ করেছি আমাদের সাথেও তাই হবে। সেই নিষ্পাপ মাসুম মেয়েটার উপর আমরা জুলুম করেছি, ওর প্রাণ কেড়ে নিয়েছি। আমাদের এই পাপের ফল বংশ পরম্পরায় ভোগ করতে হবে। দাদু শুধু এই কথাটাই বারবার আওড়ে যাচ্ছিল। সে তখন বেশ অস্থির হয়ে ওঠে। ঠিক তখনই তার ভাই এসে তার কপালে হাত বুলিয়ে দেয় আর বলতে থাকে, ভাই, দয়া করে আর পেছন ফিরে তাকাবেন না, কারণ অতীতে শুধু অন্ধকার ছাড়া আর কিচ্ছু নেই, তাই শান্ত হন। নীর তখন এসব দেখে বারান্দায় আসে। ততক্ষণে তার বাবা কষ্ট পেয়ে চলে গিয়েছিল। সে তার বাবাকে কৌতূহলবশত জিজ্ঞেস করে, বাবা, দাদু কোন অভিশাপ আর কোন খুনের কথা বলছে? কি হয়েছিল অতীতে? তার বাবা তখন কিচ্ছু বলতে পারে না, তার চোখ দিয়ে শুধু জল গড়িয়ে পড়ে। এরপর সে বলতে থাকে, নীর, ঠিক যখন পাকিস্তান থেকে আসা রিফিউজি ট্রেনগুলো অমৃতসর স্টেশনে পৌঁছায়, তারপর থেকে আমার দাদু জাসমিরাজ সিং টানা 18 বছর ধরে প্রত্যেক দিন সকাল সন্ধ্যা অমৃতসর স্টেশনের প্ল্যাটফর্মে গিয়ে বসে থাকতেন, শুধুমাত্র এই আশায় যে আজও কি তার বংশের কোনো মহিলা পাকিস্তান থেকে ফিরে এলো। কারণ তারা তাদের বংশের সকল মেয়ে আর মহিলাকে পাকিস্তানেই রেখে এসেছিল, কিন্তু দেখা যায় তারা আর কোনো দিন ফিরে আসেনি। উনি মারা যাওয়ার আগে এমন বলতেন যে আমরা কাপুরুষের মতো আমাদের ঘরের মহিলাদের শত্রুর মুখে ফেলে এসেছি আর নিজেদের জান বাঁচিয়ে ট্রেনে উঠে পড়েছিলাম। আমরা অনেক বড় ভুল করেছি, পাপ করেছি। এরপর সে নীরকে বলতে থাকে, আমরা ছোটবেলা থেকেই বড় হয়েছি এই শুনে শুনে যে আমাদের ঠাকুমা পিসিমাদের আসলে কি হয়েছিল, তাদের সাথে অনেক খারাপ হয়েছিল, আর এই ট্রমাটা নিয়েই আমরা বড় হয়েছি। তাই এসব নিয়ে তোমাকে কখনো জানাতে চাইনি। অতীতে দেখা যায় ঈশানের বাবা মারা যাওয়ার পর ঈশার রিফিউজি ক্যাম্পে এসে দিনরাত শুধু ফ্যাক্টরির কাজ নিয়ে থাকতো, কারণ তাকে তো কিছু করে খেতে হবে। তার ছোট ভাই পালি একদিন তার জামা টেনে ধরে বলে, ভাইজান, আজকে তো বাবার মৃত্যুদিন, আজকে অন্তত কাজে যেও না। ঈশার তখন এক অদ্ভুত পাথরের চোখে তার দিকে তাকায় আর বলে, কাজ না করে কি বসে বসে কাঁদবো? পালি, তুই কি এই জীবনে প্রথমবার কোনো লাশ দেখলি? আমরা হলাম রিফিউজি, আমাদের মতো ভিখারিদের নিজের আপনজনের জন্য শোক পালন করারও কোনো অধিকার নেই। এই সমাজ সেই অধিকার আমাদের দেয়নি। বর্তমানে নীরের বাবা বলে, আমার নিজের ছোট বোনও মাত্র 25 বছর বয়সে ডিপ্রেশনে মারা যায়, তারপর তোর মাও ক্যান্সারে চলে গেল। এই সবটাই যেন
ওই দেশভাগের ট্রমার একটা চেইন রিয়াকশন। নীর ভাবছিল যে ওর এখানে থাকার কারণেই হয়তো দাদুর পুরনো স্মৃতি আরো বেশি তাজা হচ্ছে, তার শরীর খারাপ হচ্ছে, তাই সে লন্ডনে ফিরে যাওয়ার কথা ভাবে। কিন্তু এবার তার বাবা তার হাতটা শক্ত করে ধরে আর বলে, না নীর, তুই যেই সত্যটা খুঁজতে এসেছিস সেটা শেষ করেই যা, সেটা খুঁজে বের করে তারপরেই যা বাবা। এই একটা জেদের উপর ভর করেই এই বুড়ো মানুষটা আজও মৃত্যুর সঙ্গে লড়াই করে বেঁচে আছে, তাই তার এই অসম্পূর্ণ কাজটা তুই পূরণ করতে পারবি, এতে করে সে অন্তত শান্তিতে মৃত্যুবরণ করতে পারবে। নীর এবার তার দাদুর বিছানার পাশে গিয়ে নিচু গলায় জিজ্ঞেস করে, দাদু, আপনার ঘরে সেই মহিলারা আর সেই জিয়া আসলে কোথায় গেল? দাদু তখন শূন্যে হাত বাড়িয়ে বলে, ওরা তো মেক্সিকোর বড় ঘোড়ায় চড়ে অনেক দূরে চলে গেল রে। ওই চারিদিকের মাঠে যখন আগুন লেগে গেল ওরা এসে নিয়ে গেল ওদের। মার্সেল লোক অলরেডি চাঁদে বড় অ্যাটাক করে দিয়েছে। আসলে বয়স হয়েছিল তো, তাই দাদু অতীতের অনেক কথা এভাবেই বলতো। দেখা যায় অতীতে পুরো পাঞ্জাব জুড়ে তখন দাঙ্গাবাজরা তাণ্ডব চালাচ্ছিল। ঈশান আর তার ভাই একটা রাতে একটা শুকনো কুয়োর ভেতরে লুকিয়ে কোনোভাবে প্রাণ বাঁচায়। চারিদিকে সর্ষের ক্ষেতে আগুন জ্বলছিল। সেখান থেকে বের হলে তারা এক পুরনো চার্চের ধ্বংসস্তূপে আশ্রয় নেয়, যেখানে ঈশান আর জিয়া একসময় লুকিয়ে দেখা করত। ঈশার জিয়ার দেয়া সেই আংটিটা বুকে চেপে ধরে খুব কাঁদতে থাকে, আর কাঁদতে কাঁদতে একসময় সেখানেই ঘুমিয়ে পড়ে। সকাল হতেই দাঙ্গাবাজরা এসে সেই চার্চে হামলা করে, সবাইকে তলোয়ার দিয়ে কাটতে শুরু করে। বর্তমানে দাদু হাসপাতালের বিছানায় শুয়ে এই ভয়ানক দৃশ্যটাই মনে করছিল আর খুব ছটফট করছিল। মনিটরে তার হার্টবিট লাফিয়ে লাফিয়ে বাড়ছিল। দেখা যায় অতীতে ঈশার কোনো মতে তার ছোট ভাইকে নিয়ে রক্তের নদী পার হয়ে রাওয়ালপিন্ডি রেলওয়ে স্টেশনে পৌঁছায়, যেখানে হাজার হাজার মানুষের উপচে পড়া ভিড়। বগিতে জায়গা না পেয়ে মানুষ ট্রেনের ছাদে ইঞ্জিনে ঝুলে পড়ছিল। একটা ট্রেন তখনই হিন্দুস্তানের দিকে ছাড়তে শুরু করে। ঈশার যখন স্টেশন প্ল্যাটফর্মে নেমে আবারও জিয়ার বাড়ির দিকে দৌড়াতে যায়, তখন তার কাকা আর তার ভাই তাকে জোর করে ট্রেনের ভেতর আটকে রাখে। ঈশার ট্রেনের জানালা দিয়ে হাত বাড়িয়ে চিৎকার করে কাঁদতে কাঁদতে বলে, জিয়া, আমি যাচ্ছি, তবে আমি কোনোদিন আমাদের ওয়াদা ভাঙবো না, আমি আবারও ফিরে আসব। এই গল্পে তখন খুব মেটাফরিক্যালি দেখানো হয় যে কিভাবে একটা কৃত্রিম বর্ডার লাইনের কারণে লক্ষ লক্ষ মানুষ রাতারাতি নিজের চেনা মাটি হারিয়ে সম্পূর্ণ নিঃস্ব হয়ে রিফিউজি ক্যাম্পে এসে আশ্রয় নেয়। ব্যাপারটা বলা খুব সহজ, কিন্তু নিজেকে একটাবার এই জায়গায় বসিয়ে দেখলে আপনার গায়েও কাঁটা দিয়ে উঠবে। তো দেখা যায় ট্রেন যখন অমৃতসরে পৌঁছায়, ঈশানের শরীরে তখন অনেক ক্ষত, যেখান থেকে সুস্থ হতে অনেক মাস লেগে যায়। বর্তমানে নীর ডায়েরি আর পারমিটের নথি ঘেটে জানতে পারে যে দেশভাগের পর 1953 সালে ভারত আর পাকিস্তান সরকারের মধ্যে একটা স্পেশাল পারমিট অ্যাক্ট হয়েছিল, যার মাধ্যমে মানুষ ওপারে গিয়ে নিজের সম্পত্তি বা পরিবারের খোঁজ নিতে পারত। দাদু সেই পুরনো ট্রাঙ্কের ভেতর 1953 সালের একটা পাকিস্তানি পারমিট পাওয়া যায়। অর্থাৎ দাদু দেশভাগে দীর্ঘ 6 বছর পর 1953 সালে একবার লুকিয়ে লুকিয়ে সার্গোদায় গিয়েছিলেন। এদিকে বালি চাচা এতক্ষণে তার কান্নার বাঁধ ভেঙে মুখ খোলেন। তিনি বলেন, হ্যাঁ নীর, আমি আমার ঈশার ভাই লুকিয়ে বর্ডার পার হয়ে সার্গোদার সেই গ্রামে গিয়েছিলাম। আমাদের সেই সাজানো গোছানো বাড়ি তখন একটা পোড়া ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল। ঈশার ভাই যখন পাগলের মতো দৌড়ে আফতাবদের সেই বাড়িতে গিয়েছিল, তখন আফতাবের বাবা তাকে দেখে চিনতে পেরে যায় আর বলতে থাকে, তুমি এই নরকে কেন ফিরে এলে? আবার তোমার এখানে আসা একদম উচিত হয়নি। এবার আমাদেরকে এই গল্পের সবচেয়ে ডার্ক আর নির্মম সত্যটা জানানো হয়। 1947 সালের সেই অভিশপ্ত রাতে যখন ইন্ডিয়া থেকে আসা ট্রেনটা পাকিস্তানে পৌঁছায়, কট্টরপন্থী আফজাল ট্রেনের দরজা খুলে দেখে ভেতরে সব মুসলিম মানুষ। হিন্দুস্তানের দাঙ্গাবাজদের হাতে মারা গেছে তারা। ট্রেনে শুধু সারি সারি লাশ পড়ে আছে। প্রতিশোধের আগুনে অন্ধ হয়ে আফজাল দলবল নিয়ে সোজা আফতাবদের বাড়িতে চড়াও হয়। সেখানে ঈশানের পরিবারের মহিলারা লুকিয়েছিল। যেহেতু আফতাব ঈশানের প্রিয় বন্ধু ছিল, তাই তাকে বেঈমান তকমা দিয়ে তার বাবার সামনেই তলোয়ার দিয়ে তাকে কুচি কুচি করে কেটে ফেলা হয়। ঈশানের পরিবারের এক ফুপু তখন অন্তঃসত্ত্বা ছিল। আফজাল তার চুল ধরে টেনে উঠানে এনে সবার সামনে তলোয়ার দিয়ে তার পেট চিরে দেয়, আর আমজনতার সামনে সম্ভ্রম কেড়ে নেওয়ার জন্য তাদেরই এক মেয়ের পোশাক ছিঁড়ে তার উপর আফজাল আর তার দলবল সারা রাত ধরে চরম পাশবিক অত্যাচার আর গণধর্ষণ চালায়। ঈশানের বৃদ্ধা দাদি এই নরক যন্ত্রণা নিজের চোখে সহ্য করতে পারে না, তাই সে নিজের হাতে ঘরের ছোট ছোট কুমারী মেয়েদের গলা কেটে কুয়োর ভেতর ফেলে দেয় আর নিজেও নিজেকে শেষ করে দেয়। আফতাবের বাবা এইসব আর সহ্য করতে পারে না, তাই সে তার বন্দুক তুলে নিয়ে আফজালের বুকে পরপর 3টা গুলি করে দেয় আর ওই কুকুরকে ওখানেই খতম করে। 1953 সালে যখন ঈশার এই পুরো সত্যটা জানতে পারে, তখন ওখানকার এক প্রতিবেশী এসে তার কাঁধে হাত দেয়
আর বলে, ঈশার, আমার স্ত্রী জিয়া ঘরের ভেতর বসে আছে, সে তোমার সাথে একবার দেখা করতে চায়, শেষবারের মতো। ঈশার তখন জানতে পারে যে ওর নিজের ঘরের কোনো মহিলাই আর এই দুনিয়াতে বেঁচে নেই, আর ওর প্রাণের চেয়ে প্রিয় ভালোবাসার জিয়াও সমাচার পরিস্থিতির চাপে এই লোকের সাথে বিয়ে করতে বাধ্য হয়েছে। তখন তার ভেতরে তীব্র অপরাধবোধ, আত্মগ্লানি আর পুরুষালী ইগো মাথা চারা দিয়ে ওঠে। সেভাবে সে জিয়াকে রক্ষা করতে পারেনি, তাই তার সামনে তার মুখ দেখানোরও তার কোনো যোগ্যতা নেই। ঈশার তখন জিয়ার সাথে দেখা না করেই দরজার বাইরে থেকে উল্টো পায়ে হেঁটে চলে আসে, আর ঠিক তার পরের সেকেন্ডেই জিয়া তার গলার আওয়াজ পেয়ে পাগলের মতো সিঁড়ি দিয়ে নিচে নেমে দরজার বাইরে চলে আসে। মাত্র কয়েকটা সেকেন্ডের ব্যবধান। ঈশার ততক্ষণে গলির মোড়ে মিলিয়ে গেছে, তাদের আর কোনোদিনই দেখা হলো না। বর্তমানে দাদুর ডিমেনশিয়া চরম পর্যায়ে পৌঁছেছে। সে শুধু বিড়বিড় করছে, আর মালিকা দিলফারেব বলছে। নীর এদিকে পাকিস্তানে পৌঁছে সে পুরনো স্টুডিওর লোকদের সাহায্যে জিয়ার বাড়ি খুঁজে পায়। সেখানে জিয়ার ননদ রুমানা তাকে জানায় যে জিয়া 10 বছর আগেই মারা গেছে। শেষ দিন পর্যন্ত সে ঈশারের জন্যই অপেক্ষা করেছিল, অর্থাৎ ঈশারের ব্যাপারে তারা সবাই জানতো, আর জিয়া যে তাকে কতটা ভালোবাসতো সেটাও তারা জানতো। জিয়া কখনোই তার এই ভালোবাসার কথা তার শ্বশুরবাড়ির কারো কাছে লুকায়নি, এটা খুব ভালো করেই বোঝা যায়। তো এরপরই নীর ভিডিও কল করে তার দাদুকে। দেখা যায় সেই বাড়ির দেয়ালেই টাঙানো ছিল জিয়ার বিশাল এক পোর্ট্রেট, যেখানে জিয়া সবসময়ের মতো একটা মৃদু হাসি দিয়েছিল। নীর তো তার দাদুর জন্যই এত দূর পর্যন্ত এসেছে, তাই সে আজ জিয়াকে জীবিত খুঁজে না পেলেও তার অস্তিত্বের এতটুকু অন্তত তার দাদুকে দেখাতে চায়। তাই সে ছবিটা তার দাদুকে দেখাতে থাকে, আর এই ছবি দেখেই দাদুর চোখে এক অদ্ভুত চমক চলে আসে, যা এর আগে কখনো দেখা যায়নি। দাদু তখন মনে মনে কল্পনা করে যে জিয়া তার সামনে দাঁড়িয়ে আছে। এরপরই সে নিজেকে কোনো মতে একটু গুছিয়ে নেয় আর পকেট থেকে সেই চিঠিটা বের করে, যেটা সে দেশভাগের আগে জিয়াকে দিতে চেয়েছিল, কিন্তু জিয়া সেটা তার কাছ থেকে নেয়নি। শেষ পর্যন্ত এই চিঠিটা তার কাছে পৌঁছানো হয়নি। আসলে এখানে তার লেখা একটা শায়েরি ছিল, যা সে জিয়াকে উদ্দেশ্য করে লিখেছিল। এটা ছিল তার ভালোবাসার প্রমাণ স্বরূপ। তো আজ এত বছর পর জিয়ার ছবি দেখে দাদু মনে করে জিয়া তার সামনেই দাঁড়িয়ে আছে, তাই সে তার উদ্দেশ্যে সেই চিঠিটা খুলে তার লেখা শায়েরি পড়তে থাকে, যেখানে সে লিখেছে, অনেক মরশুম বদলে গেছে, কিন্তু এত কিছুর পরেও আমি বদলাইনি, আর আমি কখনো বদলাবো না। তো অনেক সুন্দর করে দাদু সেই শায়েরিটা লিখেছিল, যা এত বছর পর বলতে পেরে সে মনে আলাদাই স্বস্তি পায়। দাদু তখন খেয়াল করে যে ছবিতে জিয়ার কানের একটা দুল নেই, ঠিক যেমনটা সে অতীতে বাহানা করত। এটা দেখে দাদু হাসে, আর এরপর জিয়ার কাছে অনুমতি চায়। সে বলতে থাকে, কতবার তোমার কাছ থেকে যাওয়ার সময় অনুমতি নেইনি, এবার কি আমি অনুমতি নিতে পারি? তুমি কি আমাকে অনুমতি দিবে? ঠিক সেই সময় দাদু কল্পনা করে জিয়া ঠিক আগের মতোই হাত নেড়ে তাকে যাওয়ার পারমিশন দেয়, আর এটা দেখেই হাসি মুখে দাদু তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে। এসব দেখে তখন সবাই কান্নায় ভেঙে পড়ে, আর সবাই বুঝতে পারে দাদু আসলে এতগুলো বছর শুধুই একটা শায়েরি শোনানোর জন্যই অধীর আগ্রহে বসেছিল, আর জিয়ার কাছ থেকে এই পৃথিবী ছেড়ে যাওয়ার অনুমতিও সে চাচ্ছিল, আর সেটা পেয়ে অবশেষে সে নিশ্চিন্তেই দুনিয়া ছাড়েন। আর এরই সাথে এই গল্পটাও এখানেই শেষ হয়ে যায়। সত্যিকারের ভালোবাসাগুলো আসলে এমনই হয়, জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত মানুষ তার সত্যিকারের ভালোবাসাকে মনে রাখে। ঈশার আর জিয়া তো একে অপরকে অনেক ভালোবেসেছিল, কিন্তু একটা দেশভাগের সিদ্ধান্ত তাদের দুজনের সব স্বপ্নকে চিরতরে ভেঙে চুরমার করে দেয়। এই গল্পে দেশভাগের সেই আসল নরক যন্ত্রণা আর সেই হাড় হিম করা ট্রমাকেই সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। মানুষ তখন কি নরক যন্ত্রণার মধ্যে দিয়ে গিয়েছিল, সেই সব আমাদের দেখানো হয়েছে। রাজনীতি আর ক্ষমতার খেলা খেলেছিল বড় বড় নেতারা, আর তার জন্য নিজের জীবন, পরিবার আর ভালোবাসার কুরবানি দিতে হয়েছিল কোটি কোটি সাধারণ মানুষকে। ঈশারের মতো আরো অনেকের সাথেই ঠিক এই একই করুণ পরিণতি হয়েছিল, যা তারা তাদের শেষ নিঃশ্বাস পর্যন্ত বয়ে বেরিয়েছে। আমি জানি না আপনারা কতটা ফিল করতে পারলেন, তবে এই গল্পটা বলতে বলতে আমি নিজেও অনেক বেশি ইমোশনাল হয়ে পড়েছি। আমি বুঝতে পারছি দেশভাগের সময় মানুষ কতটা কষ্টের মধ্যে দিয়ে গেছে। সেই যন্ত্রণা আসলে কখনোই বলে বোঝানো সম্ভব নয়, তবে আমি যতটুকু পেরেছি আমার মতো করে এক্সপ্লেইন করার চেষ্টা করেছি। জানি না কতটুকু পেরেছি, এখন আপনারাই বলবেন আমার এই এক্সপ্লেনেশন আপনাদের কাছে কেমন লেগেছে। যদি আমার এই এক্সপ্লেনেশন এতটুকুও ভালো লেগে থাকে
তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আর একটা কথা, আমাদের সকল ভিডিওর আপডেট পেতে জয়েন করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, লিংক ডেসক্রিপশন বক্সেই দেয়া আছে। আজকে তাহলে এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।